ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে টিনটিনস ক্লাসেসে আমরা ভারতের ইকোনমিক প্ল্যানিংয়ের যে ইভলিউশন সেইটা সম্পর্কে আমরা একটা আলোচনা করব। এই ভিডিওটা আমরা দুটো ভাগে ভাগ করেছি। আজকে প্রথম পার্ট, এবং সেইখানে আমরা প্ল্যানিংয়ের যে প্রসেস এবং ভারতে প্ল্যানিংয়ের কোন প্রসেসটা নেওয়া হয়েছিল, কেন নেওয়া হয়েছিল, সেই ব্যাপারে আমরা ডিসকাস করব। পরবর্তী ভিডিওতে আমরা ভারতের যে ইকোনমিক প্ল্যানিং তার যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমরা বলবো। তাহলে আমরা শুরু করছি। ভারতবর্ষের যে ইকোনমিক প্ল্যানিং, এই প্ল্যানিংয়ের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের অনেকটাই পেছনে চলে যেতে হবে। প্রি ইন্ডিপেন্ডেন্স এরা সেখান থেকেই আমরা শুরু করব। তোমরা সকলেই জানো, পলাশির যুদ্ধে আমাদের দেশে একটা বিরাট পরিবর্তন আসে, যেখানে কবি বলেছেন, বণিকের মানদণ্ড পোহালে সর্বরী দেখা দিল রাজদণ্ড রূপে। যারা ব্যবসা করতে এসেছিল তারা আস্তে আস্তে আমাদের দেশের রাজা হয়ে ওঠে, এবং 1856 সালে সিপাহী বিদ্রোহের পরে আমাদের দেশে তারা ফর্মালি প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এইগুলো দখল করে, এবং নেটিভ যারা ছিল ভারতবর্ষে তারা তাদের ব্রিটিশদের অধীনে চলে যায়। ব্রিটিশদের এই যে ভারতবর্ষে অধীনতা, ভারতবর্ষকে নিজেদের অধীন করে নেয়া, তার পেছনে ইকোনমিক যে ইমপ্লিকেশন যেটা ছিল সেইটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু এটা আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশদের একটা কলোনি হয়ে যায়, এবং কলোনাইজড ইকোনমিতে যেটা দেখা যায় যে কলোনিগুলোকে মেনলি এক্সপ্লয়েট করা হয় ইকোনমিক্যালি, সেটাই আমাদের দেশের ভাগ্যে জুটেছিল। একদিকে যেমন আমাদের দেশের র মেটেরিয়াল, মানে যে কোনোভাবে হোক, শোষণ করে হোক বা নর্মাল প্রসেসে হোক, সেই র মেটেরিয়াল সেটা চলে যেত ইংল্যান্ডে অত্যন্ত সস্তায়, এবং তার বিনিময়ে আমাদের ভারতবর্ষে প্রায় কিছুই আসতো না, এবং সেই র মেটেরিয়ালটা ইংল্যান্ডের কারখানায় ফিনিশ প্রোডাক্ট হয়ে আবার আমাদের দেশেই ফিরে আসতো বিক্রি হবার জন্য। সুতরাং একদিকে যেমন র মেটেরিয়ালের ড্রেন হচ্ছিল, আর একদিকে তেমনি আমাদের দেশের যে মার্কেট, সেই মার্কেটও খুব খারাপ কন্ডিশনে ছিল। সেখানে দেশীয় কোনো কোম্পানি যাতে মাথা তুলতে না পারে, তার জন্য ব্রিটিশরা বিভিন্ন স্কিম তারা করেছিল, বিভিন্ন প্ল্যানিং করেছিল। অনেকে বলে থাকেন যে আমাদের দেশে ব্রিটিশরা অনেক উন্নতি করেছেন, তারা রেলপথ প্রতিষ্ঠা করেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছেন, কিন্তু খুব ভালোভাবে ভাবলে যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্রিটিশরা কিন্তু এটা করেছিল কেবলমাত্র আমাদের দেশের আরও অভ্যন্তরে প্রবেশ করার জন্য, এবং র মেটেরিয়াল যাতে তারা নিয়ে নিতে পারে এবং সেটাকে যাতে এক্সপোর্ট করতে পারে তাদের দেশে, সেই জন্য। আমরা ড্রেন অফ ওয়েলথ থিওরি আমরা দেখেছি। সেইখানে আমরা যেটা দেখেছি যে দাদাভাই নওরোজি, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এবং তাকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমও বলা হয়ে থাকে, তিনি তার বই পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেইখানে ড্রেন অফ ওয়েলথ এই থিওরিটা তিনি বলেছিলেন, তার প্রোপোনেন্ট ছিলেন তিনি। তাহলে এটা 1867 থেকে 1876 সাল নাগাদ এই থিওরিটা খুব পপুলার হয়, এবং ব্রিটেনে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ইতিহাস, এই যে থিওরি বা এর যে ডিসক্রিপশান, কিভাবে ব্রিটিশরা এটাকে আমাদের দেশকে এক্সপ্লয়েট করতো, সেইটা তিনি তার বইতে লিখেছিলেন। যেটা বলা হলো যে একটা মেজর পোর্শন অফ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম তোমরা পড়েছো ম্যাক্রো ইকোনমিক্সে, তার একটা মেজর পোর্শন সেটা কিন্তু আমাদের দেশের লোকের কাছে অ্যাভেলেবল ছিল না, এবং এইটা কিন্তু পুরোপুরি চলে যেত ফরেন কান্ট্রিতে, দ্যাট ইজ ইংল্যান্ডে চলে যেত, এবং তারপর আবার মার্কেটে ফিনিশ প্রোডাক্ট হয়ে ফিরে আসতো, যেগুলো আমরা কিনতে বাধ্য থাকতাম, কারণ আমাদের কাছে আর কোনো অল্টারনেটিভ ছিল না। যেটা স্ট্যাটিস্টিক্সে যেটা দেখিয়েছেন উনি, 1758 থেকে 1765 সালে প্রায় 600 মিলিয়ন পাউন্ড ইউরো
ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। তো একদিক থেকে দেখলে প্রি ইন্ডিপেন্ডেন্ট এরাতে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল এবং আমাদের দেশে কোনো রকম ইন্ডাস্ট্রি সেরকম ছিল না। আমাদের দেশের লোকের পারচেজিং পাওয়ার সেটাও খুব কম ছিল, যেটা কারেন্ট প্রাইসে যেটা দেখা গেছে 1895 সালে 39 টাকা এবং 1899 সালে 18 টাকা ছিল পার ক্যাপিটা ইনকাম। সুতরাং এই পার ক্যাপিটা ইনকাম নিয়ে কেউ যদি কোনো ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে যায় সেটা তো একটা মানে অবাস্তব কল্পনা হবে, এবং আমাদের দেশের লোকেদের যে মার্কেটের কেনার ক্ষমতা সেটাও যে খুব ভালো ছিল সেইটাও কিন্তু নয়। তো ব্রিটিশ কলকারখানায় যে প্রোডাক্টগুলো তৈরি হতো, এখন যেমন চাইনিজ প্রোডাক্ট আমাদের মার্কেটে ডমিনেট করছে, তখন ব্রিটিশ প্রোডাক্টগুলোই ডমিনেট করতো এবং ইন্ডিয়ানদের সেগুলো কিনতে হতো। তো আমাদের দেশ 1947 সালে যখন স্বাধীন হয় তখন আমাদের দেশে এই লিগাসিটা আমরা নিয়ে আসি, এবং প্রথম যে সিদ্ধান্ত যেটা নেহেরু ক্যাবিনেটকে নিতে হয়েছিল সেটা হচ্ছে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি এই দুটোর মধ্যে প্রাইম মুভিং ফ্যাক্টর পিএমএফ যেটাকে ছোট করে বলা হয়, সেই প্রাইম মুভিং ফ্যাক্টর কোনটা হবে, এগ্রিকালচার হবে না ইন্ডাস্ট্রি হবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক নেগেটিভ পয়েন্ট ছিল। ইন্ডাস্ট্রি কে যদি আমরা প্রাইম মুভিং ফ্যাক্টর করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে ঠিক সেই সময় অনেক নেগেটিভ ফ্যাক্টর ছিল। এই ফ্যাক্টরগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বলে কিছু ছিল না। কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে গেলে আমাদের তিনটে মেজর জিনিস লাগে, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, এই পিটিসি এই তিনটের কোনোটাই কিন্তু আমাদের দেশে সেই সময় অ্যাভেলেবেল ছিল না। তিনটেতেই আমরা কিন্তু খুব পিছিয়ে ছিলাম। আর কোর ইন্ডাস্ট্রি যদি তুমি বলো তাহলে সেই কোর ইন্ডাস্ট্রিতে আমাদের সেরকম প্রেজেন্স ছিলই না। আমাদের প্রাইভেট সেক্টরে কিছু কিছু এস্টাবলিশমেন্ট হয়েছিল যেগুলো খুবই নেগলিজিবল উইথ রেসপেক্ট টু দ্য সাইজ অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পপুলেশন। তো সেটাও খুব কম ছিল। লোকের কাছে সেরকম টাকাও ছিল না যে তারা একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করবে, বা সেই সময় সদ্য জন্ম নেওয়া সরকারের কাছেও সেরকম ক্ষমতা ছিল না যে তারা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করবে। টেকনোলজি, মডার্ন টেকনোলজি সেই সময় আসেনি, কারণ তোমরা জানো সেই সময় আমাদের দেশে এগ্রিকালচারই ছিল মেন, এবং আগ্রারিয়ান ইকোনমিটাই লোকে ইয়ে করতো। দেশের প্রায় 80% লোক এগ্রিকালচারের ওপর ডিপেন্ড করতো। তো সেই হিসেবে টেকনোলজি বা স্কিল্ড ম্যান পাওয়ার যে 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 জানে, যে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং টেকনোলজিগুলো যারা জানে তাদের খুবই অভাব ছিল, এবং এর ফলেই যারা বিজনেস করবে বলে ভাবতো তাদের মধ্যে একটা ল্যাক অফ এন্টারপ্রেনারশিপ ছিল। তার কারণ হচ্ছে যে তারা এই যে রিস্ক নেওয়ার ক্যাপেবিলিটি এবং প্ল্যানিং করা, একটা বিজনেস প্ল্যান তৈরি করা এবং সেটাকে আলটিমেটলি সাকসেসফুল করা, এইটা কিন্তু আমাদের দেশের লোকেদের মধ্যে খুব অভাব ছিল। এবং লাস্টলি অ্যাবসেন্স অফ মার্কেট। তার কারণ হচ্ছে যে এই যে প্রোডাক্ট তৈরি হবে, এই প্রোডাক্ট তৈরি করে কেনার লোক ছিল না বাজারে। যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের কথা বলো, আজকে একটা খুব মডার্ন প্রোডাক্ট এলো, এক তো হচ্ছে যে লোকে ইন্টারেস্টেড ছিল না, আর দ্বিতীয়ত লোকের কাছে ক্ষমতা ছিল না, তার পারচেজিং পাওয়ার ছিল না মার্কেট থেকে সেই জিনিসটাকে কেনার। তো এইগুলো ছিল আমাদের দেশে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশের ইন্ডাস্ট্রি কে যদি আমরা প্রাইম মুভিং ফ্যাক্টর করি তার এগেনস্টে এই পয়েন্টগুলো ছিল। ওয়ারাজ এগ্রিকালচারের দিকে আমরা যদি দেখি, আমাদের দেশ এগ্রিকালচারে প্রাইম মুভিং ফ্যাক্টর করার মানে ইকোনমিক প্রাইম মুভিং ফ্যাক্টর করার একটা কিন্তু অনেকগুলো বড় বড় কারণ ছিল। আমাদের দেশে বিশাল উর্বর জমি অ্যাভেলেবল আছে আজকের দিনেও। তো ফার্টাইল ল্যান্ড অন্যান্য অনেক দেশের থেকে বেশি, এবং এই ফার্টাইল ল্যান্ডে চাষবাস করতে গেলে লোকের যে কোনো স্পেশাল ট্রেনিংয়ের দরকার হয় সেরকমও ব্যাপার নয়। ওয়ারাজ ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমার একটা স্কিল্ড ম্যান পাওয়ারের দরকার হয়। তাহলে হিউজ আনস্কিল্ড লেবার, যেটা আমাদের দেশের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডও বলতে পারো, সেইটা কিন্তু আমাদের দেশে ছিল। এবং এগ্রিকালচারকে আমরা যদি প্রাইম মুভিং ফ্যাক্টর করি তাহলে এই আনস্কিল্ড লেবারটা আমরা পেতে পারতাম।
আহ, আমাদের জিডিপিতে সেই সময় এগ্রিকালচারই প্রিডমিনেন্ট ছিল, আহ, এবং যেটা বলা হতো যে আমাদের এগ্রিকালচারকে আমরা যদি মেন ফোকাস হিসাবে ধরি এবং সেইখানে এগ্রিকালচারাল আউটপুটটাকে বাড়াতে বাড়াতে মানুষের হাতে আস্তে আস্তে টাকা আসবে, কারণ 80% লোক যেহেতু এগ্রিকালচারের ওপর ডিপেন্ডেন্ট, এখানে মানুষ সেই এগ্রিকালচারাল প্রডিউস বিক্রি করে মানুষের হাতে টাকা আসবে এবং সেইটা তার পারচেজিং পাওয়ারটা আস্তে আস্তে বাড়াবে, মানে পার ক্যাপিটা ইনকাম যেটা সেইটাও আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এগ্রিকালচারাল সেক্টরে যে সারপ্লাস হবে সেই সারপ্লাসটাকে আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা হবে এবং তার ফলে ইন্ডাস্ট্রি গ্রো করবে। সুতরাং এগ্রিকালচারকে যদি আমরা ফোকাস করি তাহলে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট তো হবেই, সেই সাথে সাথে তার সারপ্লাস দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও করা যাবে। গান্ধিয়ান সোশ্যালিজম সেই সময় তো খুবই প্রমিনেন্ট ছিল, যদিও গান্ধী সেই সময় ছিলেন না, কিন্তু তার যে আইডিওলজি রুরাল ইকোনমি, ভিলেজ পঞ্চায়েত বা একদম কটেজ ইন্ডাস্ট্রি, এইগুলো ডেভেলপমেন্ট করার কথা গান্ধীজি বলে গেছিলেন এবং গান্ধীজির ফলোয়াররাই তো মেনলি সেই সময় মিনিস্ট্রিতে ছিলেন। তো সেই হিসেবে গান্ধিয়ান সোশ্যালিজমও ইন্ডাস্ট্রির পরিবর্তে এগ্রিকালচারকেই প্রাইম মুভিং ফ্যাক্টর করার জন্য অ্যাডভোকেসি করেছিল। তো এই ছিল আমাদের সিচুয়েশান সেই সময় নেহেরুর সামনে। এরপরে আমরা যেটা জানতে দেখব সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে নেহেরু ক্যাবিনেট এবং প্রাইমারিলি জওয়াহরলাল উনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন নিয়েছিলেন। তো নেহেরুর মিনিস্ট্রি এবং পার্টিকুলারলি নেহেরু যেহেতু সোভিয়েত রাশিয়ার প্ল্যানিংয়ের ব্যাপারে তিনি খুব আগ্রহী ছিলেন এবং সোভিয়েত রাশিয়া তোমরা জানো যে বলশেভিক বিপ্লবের পরে তারা মানে ইন্ডাস্ট্রিকে ফোকাস করে এবং সেই সময় স্টালিন একটা আলাদা রকমের প্ল্যান তিনি তৈরি করেছিলেন, যেটাতে আমরা পরে আসব, এবং সেখানেও কিন্তু ইন্ডাস্ট্রিকে মেজর ফোকাস করা হয়েছিল। তো সেই এফেক্টটা নেহেরুর ওপর এসছিল এবং তার যে বক্তব্য যেটা ছিল যে এগ্রিকালচারকে আমরা প্রাইম মুভিং ফ্যাক্টর করতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের দেশে এগ্রিকালচার সবসময় ট্র্যাডিশনাল পদ্ধতিতে হয়, এগ্রিকালচারটাকে মডার্নাইজ করতে হবে। কারণ আমাদের দেশে তোমরা সেই সময়ও দেখবে যে এগ্রিকালচারাল প্রোডাক্টেও কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট হইনি, আমাদের হিউজ অ্যামাউন্ট অফ হুইট বা গম আমাদের বাইরে থেকে আমদানি করতে হতো এবং সেটা স্টিল ইন্দিরা গান্ধীর সময় পর্যন্ত সেটা চলেছিল। তো এই যে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি অন অফ ফুড গ্রেন, এটা কিন্তু আমাদের রিডিউস করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট হতে পারবো না এবং এই জন্য এগ্রিকালচারকে মডার্নাইজ করতে হবে। এবার এগ্রিকালচারকে মডার্নাইজ করতে গেলে আমরা যদি এক্সটার্নালি ডিপেন্ডেন্ট থাকি, যে আমাদের সমস্ত ইনপুট বাইরে থেকে আসবে, আমাদের সমস্ত টেকনোলজি বাইরে থেকে আসবে, তাহলে কিন্তু হবে না। এবং সেই সময় আমাদের দেশে ফরেক্স রিজার্ভও কিন্তু এমন কিছু ছিল না যেটা আমরা এগ্রিকালচারকে মডার্নাইজ করতে আমরা ফরেন হেল্প নিতে পারি। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে, সেই সময় তোমরা জানো যে যখন তোমরা ওই ভিডিওটা দেখেছো, যে ওই গোল্ড স্ট্যান্ডার্ডের ভিডিওটা তোমরা দেখেছো, সেই সময় তোমরা দেখেছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠা হয়, আইবিআরডি, যেটা বলে যে এগ্রিকালচারকে সেই সময় কিন্তু যদি বেস ধরা হতো সেই ইকোনমিকে ব্যাকওয়ার্ড ইকোনমি এবং ইন্ডাস্ট্রি কে যে মেন ধরবে আর কি, মেন ফোকাস ধরবে, সেই গভর্নমেন্টকে ফরওয়ার্ড লুকিং ইকোনমি হিসাবে ধরা হতো এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের যে হেল্প যেটা আসতো সেইটা কিন্তু কেবলমাত্র যদি কোনো দেশ ইন্ডাস্ট্রিকে যদি মেন ফোকাস করে তবেই সেটাকে তারা সাহায্য করত। এটা আরেকটা কারণ, সদ্য জন্ম পাওয়া একটা দেশ তার ডিফেন্স সেক্টরকে ডেফিনেটলি ইমপ্রুভ করার চেষ্টা করবে, হোয়ারাজ সেই সময় মনে রাখবে যে বছর দুয়েকের মধ্যেই আমরা একটা বড় যুদ্ধের মধ্যে পড়ে গেছিলাম। তো ডিফেন্স সেক্টরকে সেলফ সাফিসিয়েন্ট করার জন্য টেকনোলজি ইনভেন্ট করার একটা দরকার হয়েছিল এবং সেই জন্য আমাদের দেশে কিন্তু মানে ইন্ডাস্ট্রিকে ফোকাস করার একটা দরকার সেই সময় কিন্তু নেহেরু এবং ইভেন টু সাম এক্সটেন্ট পটেল তিনি কিন্তু তারা কিন্তু এটাকে বলেছিলেন।
মডার্নাইজেশন এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্ট যখন ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1938 সালে হয়, তখন থেকেই কিন্তু সেই সময়কার পলিটিক্যাল যারা স্ফিয়ারে ছিলেন তারা মডার্নাইজেশন এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্টের কথা বলেছিলেন যে ইন্ডিয়ার প্রাইম ফোকাস এটা হওয়া উচিত, আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়া ডেভেলপ করতে পারবে না। তো এনপিসি যেটা বলেছিল সেখানেও কিন্তু এগ্রিকালচারের পরিবর্তে ইন্ডাস্ট্রিকেই মেন ফোকাসে নিয়ে আসা হয়েছিল। আরেকটা স্ট্যাটিস্টিক্স যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে 50% অফ দ্য টোটাল ওয়ার্কফোর্স তারা এগ্রিকালচারের ওপর ডিপেন্ড করলেও, ইনফ্যাক্ট মোর দ্যান 50%, ইটস নিয়ার টু 70%, সেখানে কিন্তু 18% অফ দ্য জিডিপি মাত্র তারা দেয়, ব্যালেন্স জিডিপি কিন্তু অন্য জায়গা থেকে আসে। তো সেই হিসেবে টোটাল ইকোনমিকে ডাইভার্ট করে এমন একটা দিকে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছিল যেখানে আমাদের ওয়ার্ক ফোর্সও এনগেজ থাকবে এবং জিডিপি একটা সাবস্ট্যান্সিয়াল পোর্শন সেখান থেকে পাওয়া যাবে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলোর ওপর ডিপেন্ড করে আমরা আমাদের যে এগ্রিকালচার ভার্সেস ইন্ডাস্ট্রি ডিবেট, নেহেরু যেটা ঠিক করলেন সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি আমাদের প্রাইম মুভিং ফ্যাক্টর হবে ফর ইন্ডিয়ান ইকোনমি। সেই জন্য তোমরা দেখবে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো যেগুলো হয়েছিল, প্রাইমারিলি তোমরা জানো যে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেইখানে কিন্তু ইন্ডাস্ট্রিকে একটা বড় মানে জায়গা দেওয়া হয়েছিল যেখানে ইন্ডাস্ট্রিকে ফোকাস করে আমাদের ইকোনমি তৈরি হয়েছিল। এই ডিবেট কন্টিনিউয়াস চলেছে, এগ্রিকালচারকে আমরা ফোকাস করব না ইন্ডাস্ট্রিকে আমরা ফোকাস করব। তো আলটিমেটলি জওয়াহরলাল উনি ইন্ডাস্ট্রিকে ফোকাস করার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও বেশিরভাগ সরকার ইন্ডাস্ট্রিকে ফোকাস করেই তাদের পলিসি তৈরি করেছে টিল 2000 সাল পর্যন্ত, যেখানে তার পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে ফুড সেফটি একটা বড় ফ্যাক্টর, তো পোস্ট 2000 সাল আমরা কিন্তু আবার ব্যাক করে এগ্রিকালচারকে ফোকাস করি, সেগুলো পরের কথা, আমরা আসবো। তো আপাতত আমরা এটা জানলাম যে ইনিশিয়াল ইয়ার্স ডিউরিং দ্য ফর্মিং ইয়ার্স অফ ইন্ডিয়ান ইকোনমি আমাদের কিন্তু ফোকাস কী ছিল। তোমাদের আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্ল্যান্ড ইকোনমি এবং মার্কেট ইকোনমি। আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়েছি ইকোনমি হচ্ছে দু রকমের, একটাকে বলে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি আর একটাকে বলে মার্কেট ইকোনমি। সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি যেখানে গভর্নমেন্ট সমস্ত কিছু কন্ট্রোল করে, ফ্যাক্টর অফ প্রোডাকশান, মিনস অফ প্রোডাকশান এবং মার্কেট সবই কন্ট্রোল করে। আর মার্কেট ইকোনমিতে গভর্নমেন্টের রোল মিনিমাল থাকে, যেখানে মার্কেটে ডিমান্ড সাপ্লাইয়ের ওপর বেস করে, মার্কেট ফোর্সের ওপর বেস করে মার্কেট কন্ট্রোল হয়, মার্কেটের নিয়মকানুন সেগুলো সেরকম হয়। আমরা প্রথমে প্ল্যান্ড ইকোনমির দিকেই গিয়েছিলাম। ইনফ্যাক্ট জওয়াহরলালের যে ক্যাবিনেট ছিল তারাও কিন্তু প্ল্যান্ড ইকোনমি এবং পরবর্তীকালে যারা ইকোনমিস্ট ছিলেন ইভেন মহলানবিশ পর্যন্ত প্ল্যান্ড ইকোনমির পক্ষেই কথা বলেছিলেন। তার অনেকগুলো কারণ আছে। সেই সময় আমাদের স্টালিনের থেকে আমরা মানে নেহেরুর স্টালিনের থেকে অনেকটাই আর কি প্রভাবিত হয়েছিলেন রাশিয়ান যারা প্ল্যানিং করেছিল, এবং তোমরা জানো সোভিয়েত রাশিয়াই হচ্ছে প্রথম এই প্ল্যান্ড ইকোনমির কথা বলে এবং তারা প্ল্যান্ড ইকোনমিটাকে প্রয়োগ করে, যেখানে মার্কেট সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস মানে গভর্নমেন্ট কন্ট্রোল করবে প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এই পদ্ধতি অনেক দিন ধরে চলেছিল, কিন্তু লাস্টের দিকে 1980 পরে মানে 80 দশকের 90 দশকের শুরুতে, গত শতাব্দীর 90 দশকের শুরুতে রাশিয়া এটাকে আর কি সরে আসে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি থেকে। তো সেইখানে মিখাইল গর্বাচভ তখন প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি জানো তোমরা যে পেরেস্ট্রোইকা এবং গ্লাসনস্ট, ওপেননেস অফ দ্য ইকোনমি, এইগুলো তারা তখন প্রবর্তন করেছিলেন। আমাদের দেশে এই রিফর্মস 91 সালে হয়েছিল এবং তারপরেও আমরা ওই দিকেই আমরা আলটিমেটলি গেছিলাম, কিন্তু তখন মানে নেহেরুর সময় কিন্তু সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমিটাই দরকার ছিল। তার অনেকগুলো কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে সেই সময় আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম বা জিডিপি গ্রোথ খুবই কম ছিল, দেশের বেশিরভাগ লোকই একটা পোভার্টি লাইনের নিচে ছিল, এবং তার ফলে যদি আজকে গভর্নমেন্টের মানে ইন্টারভেনশন না থাকে ইকোনমিতে, গভর্নমেন্ট যদি ছেড়ে দেয় ইকোনমিকে মার্কেটের হাতে, তাহলে কিন্তু দেশের একটা বড় লার্জ মাস যারা পুয়ার তাদের পক্ষে
ইকোনমিক অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করা কিন্তু সম্ভব ছিল না। গ্রেট ডিপ্রেশন 1929 সালে হয় আমেরিকাতে, এবং তোমরা জানো যে অ্যাডাম স্মিথের ইনভিজিবল থিওরি অফ ইনভিজিবল হ্যান্ডটাকে পরিত্যাগ করে কেনেশিয়ান ইকোনমিক্স আসে, যেখানে বলা হয় যে স্টেটকে একটা ভূমিকা নিতে হবে, ওয়েলফেয়ার স্টেট তৈরি করার, মানে ওয়েলফেয়ার স্টেটের ভূমিকা নিতে হবে, যাতে যে প্রোডাক্ট তৈরি হবে, যে 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 ফ্যাক্টর অফ প্রোডাকশান তৈরি হবে, যে মানে মার্কেটে যেভাবে ডিস্ট্রিবিউট হবে, মানে মিনস অ্যান্ড ফ্যাক্টরস অফ প্রোডাকশানের কন্ট্রোল এবং ডিস্ট্রিবিউশন মেকানিজম, এইটা কেনেশিয়ান ইকোনমিক্স বলে যে এটাকে কিন্তু স্টেটকে ইন্টারভিন করতে হবে, আদারওয়াইজ কিন্তু কিছু লোক ক্রমশ বড় লোক হতে থাকবে এবং কিছু লোক ক্রমশ গরিব হয়ে যাবে। 1950 সালে সেই সময় রাশিয়া অলরেডি এক্সপেরিমেন্ট করে ফেলেছে এই কমান্ড ইকোনমি, এটা হচ্ছে তোমার প্ল্যান্ড ইকোনমির আরেকটা নাম। এই কমান্ড ইকোনমির একটা সাকসেস রাশিয়াতে এসছে। পিপলস রিপাবলিক অফ চায়নাতে এই ব্যাপারটা আরও স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেখানে সরকার সবই ঠিক করবে, ইভেন কে কতটা জিনিস পাবে, আউটপুট কে কতটা পাবে সেটাও গভর্নমেন্ট ঠিক করে দেবে। এবং ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও এই প্ল্যান্ড ইকোনমি, সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমির একটা প্রভাব গেছে। তো সেই হিসেবে আমাদের দেশও ওয়ার্ল্ড ওয়াইড যে প্র্যাকটিসটা ছিল সেই সময় আমরা সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমির দিকেই আমরা গেলাম। এবং যেটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে মার্কেট ফেলিওরটাকে প্রিভেন্ট করার জন্য মার্কেটের হাতে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অনেক সময় মার্কেট ফেলিওর হতে পারে। মানে তোমরা এটা দেখেছো মাইক্রো ইকোনমিক্সে যে প্রাইস সিলিং বা প্রাইস ফ্লোর, এগুলোকে গভর্নমেন্টকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে বাধ্য হয়ে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু মার্কেট মেকানিজম, যেটা নর্মাল ডিমান্ড সাপ্লাই মেকানিজম, সেইটা ফেল করে যাচ্ছে, এবং তার ফলে একটা লার্জ অ্যামাউন্ট অফ পিপল ইন দ্য সোসাইটি হু আর পুয়ার, তারা কিন্তু মার্কেটে পার্টিসিপেট করতে পারছে না। তো এই ফেলিওরটা যাতে প্রিভেন্ট করা যায় সেই জন্য কিন্তু প্ল্যান্ড ইকোনমি, যেখানে তোমার রিসোর্সেস তোমার হাতে থাকবে এবং তুমি যে আউটপুট যেটা হবে সেটাও কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা তুমি ঠিক করে দেবে, এইটা ছিল প্ল্যান্ড ইকোনমির বক্তব্য। এইবার প্রশ্নটা যেটা আমাদের দেশে দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা কি চায়নার মডেলে যাব, যেখানে কমপ্লিট ন্যাশনালাইজেশন, মানে একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে সেটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ হবে, সেখানে যা ফ্যাক্টর অফ প্রোডাকশন লাগবে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল সবই গভর্নমেন্ট করবে, এবং যে আউটপুটটা হবে সেটাও কে কতটা পাবে, মানে একটা সাবান তৈরি হলে একটা লোক কটা বছরে সাবান নেবে সেটাও গভর্নমেন্ট ঠিক করে দেবে। সেই পদ্ধতিতে যাব কমপ্লিট ন্যাশনালাইজেশন, নাকি মিক্সড ইকোনমি? মিক্সড ইকোনমি মানে কি, যেখানে গভর্নমেন্টের একটা পার্ট থাকবে, কিছু কিছু সেক্টর গভর্নমেন্ট কন্ট্রোল করবে, আর গভর্নমেন্টই ফুললি সেখানে থাকবে, গভর্নমেন্ট কোম্পানিজ থাকবে, আর কিছু কিছু সেক্টর থাকবে যেখানে প্রাইভেট পার্টিস থাকবে, তারা পার্টিসিপেট করবে মার্কেট ডায়নামিক্সে, কিন্তু গভর্নমেন্ট সেখানে রুলস অ্যান্ড রেগুলেশন বানিয়ে দেবে, গভর্নমেন্ট উইল অ্যাক্ট অ্যাজ এ রেগুলেটর। তো আলটিমেটলি নেহেরু যেটা ডিসাইড করলেন সেটা হচ্ছে যে আমরা চায়নার মডেলে যাব না, আমরা একটা আলাদা মডেলে আমরা আর কি আমাদের ইকোনমিটাকে বিল্ড আপ করবো, সেখানে আমাদের পাবলিক সেক্টরও থাকবে এবং প্রাইভেট সেক্টরও থাকবে। তো সেইটাকে আমরা বলছি মিক্সড ইকোনমি। ঠিক আছে, এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের খুব ক্লিয়ার হতে হবে এবং তোমাদের এটা বুঝতে হবে। এবার পাবলিক সেক্টর আন্ডারটেকিং, নেহেরুর সময় সবথেকে বড় অ্যাচিভমেন্ট, যেটাকে নেহেরু টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া বলেছিলেন। এই পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোর কী কারণে দরকার ছিল? পাবলিক সেক্টর আন্ডারটেকিং মানে কি? পাবলিক সেক্টর আন্ডারটেকিং মানে তোমার ডান দিকে লেখা আছে যে কোনো কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং হোললি ওনড অর ম্যানেজড বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, এবং এর অবজেক্টিভ কিন্তু প্রফিট হবে না, মানে প্রফিট মেকিং অবজেক্টিভ হবে না, যেটা আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়েছি, সেই প্রফিট মেকিং অবজেক্টিভ কিন্তু হবে না। এটার অবজেক্টিভ হবে সোশ্যাল ওয়েলফেয়ারকে ম্যাক্সিমাইজ করা এবং আপহোল্ড দ্য পাবলিক ইন্টারেস্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। কী কী কারণে নেহেরু পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের ওপর জোর দিয়েছিলেন এবং তার সময় এবং তার পরবর্তীকালে পাবলিক সেক্টরগুলো ফ্লারিশ করেছিল, তার কতগুলো কারণ আমরা এখানে নোট করেছি। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল নিড, যেটা আমি আগেই বলেছি, যে পাওয়ার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এই তিনটে জিনিস আমাদের দেশে ছিল না, আর এই তিনটে জিনিস ছাড়া তুমি ইন্ডাস্ট্রির কথা ভাবতে পারো না। প্রাইভেট সেক্টর
এই ইনফ্রাস্ট্রাকচারাল নিড তৈরি করবে সেটা কেউ কিন্তু তখন স্বপ্নেও ভাবতে পারেনি। কারণ প্রাইভেট সেক্টরে সেই সময় ইনভেস্টমেন্ট ছিল না, সেই স্কিল ম্যান পাওয়ার পাওয়া যায়নি, প্রাইভেট সেক্টরের হাতে টেকনোলজি ছিল না, এবং প্রাইভেট সেক্টর সেই হিসেবে রিস্ক নেওয়া, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া বা সেই রকম প্ল্যান ডেভেলপ করার মতো প্রাইভেট সেক্টরের হাতে প্রাইভেট ক্ষমতা ছিল না। তো প্রাইভেট সেক্টরের হাতে যদি ক্ষমতা না থাকে তখন ডেফিনেটলি গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে সেই সব সেক্টরগুলোতে যেখানে প্রাইভেট সেক্টর কখনোই আসবে না, কারণ প্রাইভেট সেক্টরের কিন্তু প্রফিট মোটিভ থাকবে, পাবলিক সেক্টরের ক্ষেত্রে কিন্তু প্রফিট মোটিভটা মেন হবে না। এবং যে কোর সেক্টর আমাদের আছে, এই যে আমরা SRE, CCC, স্টিল, রিফাইনারি প্রোডাক্ট, এনার্জি, সিমেন্ট, কোল, ন্যাচারাল গ্যাস, ফার্টিলাইজার, ঠিক আছে, এই যে কোর সেক্টর আছে আটখানা, আমাদের এই কোর সেক্টরের ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের কিন্তু মানে পাবলিক সেক্টর বা সরকারকে আমাদের এই প্রসেসে আসতে হবে, এই প্রসেসে আমাদের থাকতে হবে। তখনকার দিনে দেখো এই যে কোর সেক্টরগুলো, তার মধ্যে ধরো সিমেন্ট যদি তুমি বলো, সিমেন্টে কয়েকটা কোম্পানিজ ছিল, আয়রন অ্যান্ড স্টিলে একটাই কোম্পানি ছিল, তার নাম তোমরা জানো। কোল মেনলি প্রাইভেট প্লেয়ারদের দ্বারা কন্ট্রোল হতো। তো এই পদ্ধতিতে এই সিচুয়েশানে যে বাকি যে কোর সেক্টরগুলো আছে সেখানে প্রাইভেট পার্টিসিপেশন, এবং প্রাইভেট পার্টিসিপেশন হলে যে মালটা তৈরি হবে সেটা কিনবে কে, সেই কেনারও লোক নেই। তো সেই জন্য কিন্তু সেই সময় সরকারকেই এগিয়ে আসতে হয়েছে এই পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোকে তৈরি করা, যাতে পরবর্তীকালে এখানে ইন্ডাস্ট্রি তৈরি হয়। এমপ্লয়মেন্ট জেনারেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার ছিল পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে। নেহেরু যেটা বলেছিলেন যে এই পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলো প্রচুর জব তৈরি করবে এবং আমাদের যে সোশ্যাল ইনইকুয়ালিটি সেই ইনইকুয়ালিটিটাকে অ্যাবলিশ করবে। এর আগে অবধি ছিল জমিদার এবং রায়ত, খুব বড় লোক তারা ছিল এবং কিছু খুবই গরিব লোক ছিল। বড় লোকের সংখ্যা খুব কম ছিল, গরিব লোকের সংখ্যা খুব বেশি ছিল। খুব কম সংখ্যক বড় লোক খুব বেশি সংখ্যক গরিব লোকের ওপর শোষণ চালাতো। মানে ব্রিটিশরা চলে গিয়েও কিন্তু আমাদের দেশের কোনো সেরকম উন্নতি হয়নি, মানে একটা রুলার চলে গিয়ে আর একটা রুলার, আমাদের দেশীয় রুলাররা রাজ করতে শুরু করল। তো সেই হিসেবে যে যদি আমরা সাধারণ মানুষকে ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, ক্রিড এটসেট্রা, তারা পরীক্ষা দিয়ে তারা যদি চাকরি পায় এই সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোতে, তাতে যেটা বলা হলো যে একদিকে যেমন সোশ্যাল ইনইকুয়ালিটিটা কমে আসবে, দ্বিতীয়ত এই লোকগুলো যে আয় করবে সেই আয়টাকে তারা মার্কেটে খরচা করবে, এদের পার ক্যাপিটা ইনকাম বাড়বে এবং ওভারঅল ইকোনমিতে যারা খুব গরিব মানুষ তাদের হাতেও টাকা আলটিমেটলি চলে আসবে, যেটাকে ইকোনমিক্সের ভাষায় বা নেহেরু যেটাকে ট্রিকল ডাউন এফেক্ট বলেছিলেন। ট্রিকল ডাউন এফেক্ট সত্যি হয়েছে কিনা সেটা আমাদের এখন ডিবেটের বিষয়, বাট দ্যাট ওয়াজ দ্য অবজেক্টিভ ফর এস্টাবলিশিং প্রাইভেট পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। সোশ্যাল সেক্টরের ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন, এই সমস্ত জায়গাতে কিন্তু তখন প্রাইভেট ইনিশিয়েটিভ ছিলই না। তো সেই হিসেবে সেগুলোকেও যখন আমাদের ডেভেলপ করতে হবে তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতেই হবে, কারণ ইন্ডাস্ট্রি সারপ্লাস থেকেই কিন্তু এই সোশ্যাল সেক্টরের ডেভেলপমেন্টটা কিন্তু আসবে। আর সবার লাস্টে হচ্ছে প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্ট, কারণ ইন্ডাস্ট্রিতে যখন সরকার কোনো পলিসি তৈরি করবে তখন কিন্তু আস্তে আস্তে সেখানে অ্যাট্রাকটিভ হবে প্রাইভেট সেক্টরের পক্ষে। তো মানে গভর্নমেন্টের পক্ষে তো পুরো এমপ্লয়মেন্টটাকে অ্যাবজর্ব করা সম্ভব নয়, তো ব্যালেন্স এমপ্লয়মেন্টটা প্রাইভেট সেক্টরও যখন দেখবে যে এখানে লোকের পারচেজিং পাওয়ার বাড়ছে বা ইন্ডাস্ট্রিয়াল আউটপুট হচ্ছে, দেশের মধ্যেই জিনিস তৈরি হচ্ছে, তখন কিন্তু প্রাইভেট সেক্টরও আস্তে আস্তে ফ্লারিশ করবে। তো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের ওপর নেহেরু এতটা জোর দিয়েছিলেন এবং সেই সময় প্রচুর পাবলিক সেক্টর আন্ডারটেকিং তৈরি হয় এবং গভর্নমেন্ট আমাদের প্রায় প্রত্যেকটা সেক্টরেই গভর্নমেন্ট নিজের যে কন্ট্রোল সেইটাকে নিয়ে আসে। তোমরা জানো 1969 সালে ইন্দিরা গান্ধী 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করে দেন। এর আগে ব্যাংকগুলো প্রাইভেট ছিল। তো ব্যাংকের ন্যাশনালাইজেশনের ফলে ব্যাংকের কাছে যে কর্পাস আছে, একটা বিরাট অ্যামাউন্ট আছে ব্যাংকের কাছে, সেই টাকাটা গভর্নমেন্টের কাছে অ্যাভেলেবল হলো। লাইসেন্স রাজ হয় 1970 সালে। তোমরা জানো যে সেই সময় MRTP অ্যাক্ট আসে এবং
এমআরটিপি অ্যাক্ট মোনোপলি অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস, এই মোনোপলিকে প্রিভেন্ট করার জন্য এবং যাতে কম্পিটিশান বজায় থাকে এবং কোনো একটা সিঙ্গেল এন্টিটি যাতে মার্কেটকে কন্ট্রোল না করতে পারে তার জন্য লাইসেন্স দেওয়া এবং আউটপুটকে কন্ট্রোল করা, এর জন্য এমআরটিপি অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল এবং 1991 সালে তো রিফর্ম হয়েছিল, যে ব্যাপারে আমরা পরে আসব। এবার আমরা যদি পাবলিক সেক্টরে ক্লাসিফিকেশানগুলো দেখি, এই পার্টটা তোমার বইতে নেই, এটা একটুখানি তোমরা জাস্ট ওভারভিউ নিয়ে নিতে পারো। সেটা হচ্ছে যে মেনলি আমরা তিনটে টাইপে আমরা ভাগ করি। একটাকে বলা হচ্ছে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, পিএসসি, যেটাকে মেনলি পিএসইউ বলা হয়, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, আর একটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক। তো সিপিএসসি যেটা আছে, সিপিএসসির মধ্যে আবার স্ট্র্যাটেজিক এবং নন স্ট্র্যাটেজিক আছে। সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তিনটে পার্ট আছে যেখানে যেগুলোকে স্ট্র্যাটেজিক বলা হয় এবং এটা কিন্তু পুরোপুরি ভারত সরকার কন্ট্রোল করে। কতটা প্রোডাকশান হবে এবং কতটা র মেটেরিয়াল, মানে কতটা ইনপুট হবে এবং কতটা আউটপুট হবে, মানে খুব সিম্পল ভাষায় সেইটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজেরা ঠিক করে। এটা হচ্ছে আর্মস অ্যান্ড অ্যামুনিশন, অ্যাটমিক এনার্জি এবং রেলওয়েজ ট্রান্সপোর্ট। এই তিনটে সেক্টরকে বলা হয় স্ট্র্যাটেজিক সেক্টর। আর একটা হচ্ছে বাকি যা যা আছে সেগুলো সবই হচ্ছে তোমার নন স্ট্র্যাটেজিক সেক্টর। এবার এই সিপিএসইউগুলোকে আমরা জানো যে তিনটে বিভিন্ন রকম তাদের প্রফিট মোটিভের ওপর, তাদের অ্যাসেটের ওপর, টোটাল অ্যাসেট এবং প্রফিট কতটা করছে তার উপর বেস করে আমরা মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্নতে ভাগ করি। মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন এগুলো পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোকে আমরা একটা স্ট্যাম্প দেওয়া হয়, যার ফলে এরা আরও অনেক সুবিধে পায়। হ্যাঁ, এটা দেয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মহারত্ন কাকে বলে? সেটা হচ্ছে যে তাদের অ্যাভারেজ অ্যানুয়াল টার্নওভার হবে 20,000 কোটি টাকা লাস্ট 3 ইয়ার্সে এবং 25,000 কোটি টাকা লাস্ট ইয়ারে। ঠিক আছে, তো এই কতগুলো তোমরা জানো যে আমাদের মহারত্ন কোম্পানি কতগুলো আমরা এখানে দিয়েছি। এরা হলে কি লাভ হয়? মহারত্ন হলে তারা কিন্তু মানে অন্য গ্লোবাল কোম্পানির সাথে তারা টাই আপ করে বিভিন্ন রকম প্রজেক্ট করতে পারে। 5,000 কোটি টাকা অবধি ইনভেস্টমেন্ট ডিসিশন তারা নিজেরা নিতে পারে। হ্যাঁ, এবং 1,000 কোটি টাকা লিমিট দেওয়া আছে, তারা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়াই তারা কিন্তু মানে করতে পারবেন। 1,000 থেকে সেটা 5,000 হয়েছে আর কি। এবং 15% অফ দ্য নেট ওয়ার্থ ইন এ প্রজেক্ট তারা কিন্তু নিজেরা ডিসাইড করে নিতে পারে, তার জন্য কোনো গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগে না। নবরত্ন কোম্পানি যদি হয় মহারত্নের পরের স্ট্যাটাস, তো সেখানেও কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু কোন কোন কোম্পানিগুলো এই মুহূর্তে মহারত্ন, কোন কোনগুলো নবরত্ন এবং কোন কোনগুলো মিনিরত্ন, এইগুলো তোমাদের একটা লিস্ট তোমাদের কিন্তু রেডিমেড তৈরি করে রাখতে হবে। মিনিরত্নর ক্ষেত্রেও আমি ক্রাইটেরিয়াগুলো বলেছি, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। তোমরা ভিডিও পজ করে তোমরা এগুলোকে দেখে নিতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তো পাবলিক এন্টারপ্রাইজেসকে আমরা মেনলি তাদের যে অর্গানাইজেশন ফর্ম আছে সেই অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং, একটাকে বলে স্ট্যাচুটারি কর্পোরেশন, আর একটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানিজ। ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং ইট ইজ কাইন্ড অফ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এটা একজন মিনিস্টার হেড করেন এবং এর কাজ কিন্তু পুরোপুরি সরকার কন্ট্রোল করে। স্ট্যাচুটারি কর্পোরেশন হচ্ছে কোনো একটা আইন পার্লামেন্টে পাস করিয়ে এই কোম্পানিগুলো তৈরি করা হয়েছে এবং এগুলোর একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকে। আর গভর্নমেন্ট কোম্পানিজ হচ্ছে তোমার যেখানে মেজরিটি পোর্শন গভর্নমেন্ট কন্ট্রোল করে, বা খুব স্ট্রিক্টলি বলতে গেলে মেজরিটি শেয়ার হোল্ডার হচ্ছে গভর্নমেন্ট। তো এইখানে ডিপার্টমেন্টাল আন্ডারটেকিংসে কাকে বলে, যেটা আমি বললাম যে এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট, ওভারঅল কন্ট্রোল একজন মিনিস্টারের কাছে থাকে, ফিনান্স থ্রু গভর্নমেন্ট ফান্ডস হয় এবং পলিসি যা হয় সেগুলো গভর্নমেন্ট পলিসি হয়ে থাকে। এগুলো হচ্ছে যেমন ইন্ডিয়ান রেলওয়েজ আছে জানো, এগুলো কিন্তু মেনলি প্রফিট মোটিভ থাকে না, এগুলো সোশ্যাল অবজেক্টিভ ফুলফিল করার জন্য, এবং এরা কিন্তু কিউমুলেটিভলি এরা দেশের জনগণের কাছে, দ্যাট ইজ লেজিসলেচারের কাছে এরা রেসপন্সিবল থাকে। গভর্নমেন্ট রেভিনিউতে এরা কন্ট্রিবিউট করে এবং এই ধরনের ক্ষেত্রে যেহেতু এটা মানে পুরোপুরি গভর্নমেন্টের একটা অর্গানই বলা যায়, তাহলে এখানে মিসইউজ অফ ফান্ড সেরকমভাবে হয় না। এর প্রচুর ডিমেরিটও আছে, সেটা হচ্ছে যে এর ব্যুরোক্রেটিক ইন্টারভেনশনটা খুব বেশি থাকে, পার্লামেন্টারি কন্ট্রোল অনেক বেশি। কোনো একটা কাজ নতুন করে করতে গেলে তাকে অনেক কিছু অ্যাপ্রুভালের রাস্তা পেরোতে হয়, এবং যেহেতু পুরো পদ্ধতিটা ট্র্যাডিশনাল, তো সেই জন্য ট্র্যাডিশনাল পদ্ধতিতেই কাজগুলো হয়ে থাকে।
এর পরের যে স্টেপটা আছে সেটা স্ট্যাচুটারি কর্পোরেশন। যেমন ধরো তোমার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা পার্লামেন্টে একটা অ্যাক্ট বা তোমার বিধানসভার অ্যাক্ট থেকে এটা তৈরি হয়, এবং এটার একটা আলাদা লিগাল এক্সিস্টেন্স আছে, যদিও এর টোটাল টাকাটাই গভর্নমেন্টের কাছ থেকে আসে। তবে এর একটা আলাদা বোর্ড অফ ডিরেক্টর আছে, বোর্ড অফ ডিরেক্টররাই বিজনেস ম্যানেজমেন্ট করেন, এবং এদের যে টাকা পয়সার হিসেব সমস্ত কিছু এরা নিজেরাই করে থাকে, নিজেদের এরা অ্যানুয়াল রিপোর্ট বা ব্যালেন্স শিট এরা নিজেরা বার করে থাকে। ঠিক আছে, এরও কিছু পজিটিভ আছে, যেখানে যেহেতু এখানে এরা বোর্ড অফ ডিরেক্টর কাজটা করে, যদিও বোর্ড অফ ডিরেক্টরের সবাই গভর্নমেন্ট নমিনেটেড হন, বাট তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন, কোনো মিনিস্টেরিয়াল অ্যাপ্রুভাল লাগে না। সেই হিসাবে কিছুটা তারা স্কিল্ড ম্যান পাওয়ার বা এক্সপার্ট পিপল থাকে সেখানে। আর গভর্নমেন্ট ইন্টারফারেন্স ডেফিনেটলি থাকে, একটা রিজিডিটি তো থাকেই, সরকারি কোম্পানি তো তার অ্যাপ্রুভাল প্রসেস সমস্ত কিছু থাকে, এবং কমার্শিয়াল অ্যাপ্রোচও সেরকম তারা মেনটেন করতে পারে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্ট্যাচুটারি কর্পোরেশনগুলো যখন প্রাইভেট সেক্টরের জন্য খুলে দেওয়া হয়, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে কম্পিটিশনে থাকতে পারে না। আর গভর্নমেন্ট কোম্পানিজ আছে, কিছু কিছু জায়গায় গভর্নমেন্ট কোম্পানিজ মানে মানে এস্টাবলিশ করা হয়েছে, যেহেতু সেই সময় তুমি জানো যে যেটা বললাম আমি, যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরাতে যেসব জায়গাগুলো প্রফিট মোটিভ নেই, সেখানে কিন্তু নেহেরু এই পিএসইউগুলোকে এস্টাবলিশ করেছিলেন, তার বেশিরভাগই কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। তো এটা কোম্পানিজ অ্যাক্ট 1956-এর আন্ডারে আসে, এবং এটা একটা মানে কোম্পানি হিসাবেই নিজেদের প্রতিষ্ঠা করে। কিছুটা মানে এখানে প্রাইভেট পার্টিসিপেশনও অ্যালাউ করা যেতে পারে। বোর্ড অফ ডিরেক্টর এটাকে কন্ট্রোল করেন। তো এটার মেরিট হচ্ছে যে এটার এস্টাবলিশমেন্টটা খুব সিম্পল, এর ওয়ার্কিংটাও অনেকটা এফিশিয়েন্ট হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যেটা দেখা যায় যে এরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বোর্ড অফ ডিরেক্টর থাকে, সেই জন্য এরা খুব ভালোভাবে এরা তাদের কাজ ম্যানেজ করতে পারে। যে সেক্টরে এই ধরনের গভর্নমেন্ট কোম্পানিজ থাকে, সেই জায়গায় জেনারেলি তারা মনোপলি এনজয় করে। তো এইগুলো হচ্ছে নেগেটিভ অফ গভর্নমেন্ট কোম্পানিজ। আমি একটা চার্ট বানিয়ে দিয়েছি, যেখানে এই তিনটে টাইপের যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস আছে তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কী আছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো। যেটা বললাম সেগুলোই আমি লিখেছি এখানে। এই ক্ষেত্রে আমরা একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির একটা কেস স্টাডি করছি। আমরা যেটা বললাম যে প্রথমে প্রি ইন্ডিপেন্ডেন্ট এরাতে ফ্র্যাগমেন্টেড ছিল ইন্ডাস্ট্রিতে, এবং ইন্ডাস্ট্রিতে প্রাইভেট পার্টিসিপেশন প্রায় ছিলই না, এবং পরবর্তীকালে কিভাবে গভর্নমেন্ট কন্ট্রোল হয় এবং সেটা কিভাবে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য ব্যবহার করা হয় সেইটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। আমি পার্টিকুলারলি কোল ইন্ডাস্ট্রিটাকে সিলেক্ট করেছি, বাট ইট উইল বি রিফ্লেক্টেড ইন এনি আদার মেজর ইন্ডাস্ট্রি। তো কোল ইন্ডাস্ট্রিতে যেটা দেখা গেছে যে যেটা আমরা বললাম যে পিটিসি ইনফ্রাস্ট্রাকচারের জন্য দরকার পাওয়ার, ট্রান্সপোর্ট অ্যান্ড কর্পোরেশন, তার মধ্যে পাওয়ারটা কিন্তু মেনলি প্রথম দিকে যেহেতু হাইডেল পাওয়ার বা ওইগুলো বা সোলার পাওয়ার এগুলোর খুব একটা ইয়ে ছিল না, তো থার্মাল পাওয়ারই কিন্তু ছিল মেন, এবং তার জন্য কোলের দরকার ছিল। তো 1951 প্রথম দিকে কিন্তু এই কোল মাইন্সগুলো প্রাইভেটলি ওন ছিল, সেখানে গভর্নমেন্টের কোনো রকম ইন্টারভেনশন ছিল না। 1951 সালে কোল ইন্ডাস্ট্রির জন্য একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়, এবং তারা বলে কি যে স্মল এবং ফ্র্যাগমেন্টেড যেসব প্রাইভেট ইউনিটগুলো আছে সেগুলোকে অ্যামালগামেট করে দিতে হবে। তো সেই জন্য একটা কোল সেক্টর এর কনসেপ্ট আসে, এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমরা ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং ফর কোল মাইনিং এটাকে মানে এনকারেজ করা শুরু হয়, এবং সেই সূত্রেই ন্যাশনাল কোল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসিডিসি সেটা ফর্ম করা হয়। সেখানে 11খানা কয়লা খনিকে একসাথে এনে, এবং সেখান থেকে যে কয়লাটা বিক্রি হবে সেইটা দিয়ে নতুন নতুন কয়লা খনি খোঁজা, এবং গভর্নমেন্টের সুপারভিশনে ডেভেলপমেন্ট অফ কোল মাইন্স এগুলোকে করা। কোল ইন্ডিয়া লিমিটেড এইভাবেই কিন্তু আস্তে আস্তে ফর্ম করেছিল। কোল ইন্ডাস্ট্রি ন্যাশনালাইজেশন বা সরকার আস্তে আস্তে কোল ইন্ডাস্ট্রিকে কেন টেক ওভার করলো তার মেনলি দুটো কারণ আছে। এটা কিন্তু ঘটনাটা মেনলি স্বাধীনতার প্রায় 20 বছর বাদে, প্রায় 70-এর দশক নাগাদ কিন্তু এটা অনেক বেশি দেখা গেছিল।
প্রথমত তো সেই সময় একটা অয়েল প্রাইস শক হয়েছিল, তোমরা ইকোনমিক্সে পড়েছো যে সেই সময় প্রেসিডেন্ট নিক্সন ওই আমরা যখন ওই গোল্ড স্ট্যান্ডার্ড পড়ছিলাম তখনই আমরা বলেছিলাম যে অয়েল প্রাইস ওপেক কান্ট্রিজগুলো বাড়িয়ে দিয়েছিল, এবং তখন তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ফলে আমাদের দেশে তখন অল্টারনেটিভ রিসোর্সেস আমরা খুঁজতে শুরু করলাম, পাওয়ার রিসোর্সেস। তো সেই হিসেবে কোলটাকেই মেনলি প্রাইমারি সোর্স অফ কমার্শিয়াল এনার্জি হিসেবে ধরা হলো। তার একটাই কারণ হচ্ছে যে কোল আমাদের দেশে অ্যাবান্ডান্ট ছিল, কোল কিন্তু আমাদের দেশে শর্টেজ ছিল না। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে কোল মেনলি প্রাইভেট সেক্টরের হাতে ছিল সেই সময়, এবং কুমার মঙ্গলম কমিটি সেই সময় যেটা দেখলো যে মাইনিং যে প্রসেসটা, সেই প্রসেসটা একদমই আনহেলদি, এবং সেখানে মাইনিং যারা করে, যে সমস্ত লেবাররা করে, তাদের কোনো রকম প্র্যাকটিস নেই। ইল্লিগাল কোল মাইনিং চলছে, কোলটাকে বার করে সেটাকে ফিল আপ করতে হয়, সেইটাকে না করার ফলে প্রচুর জায়গায় ধস নেমে যাচ্ছে। তো এগুলো জাস্ট এক্সাম্পল বলছি। তো সায়েন্টিফিক ওয়েতে কোল মাইনিং করার জন্য গভর্নমেন্ট কিন্তু পুরোপুরি এটার কন্ট্রোল নেবার, এই কোল ইন্ডাস্ট্রি কন্ট্রোল নেবার চেষ্টা করলো। তো যারা 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 তখন প্রাইভেট মাইনার ছিল, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তারা সায়েন্টিফিক মেথডে ইন্টারেস্টেড ছিল না, তখন কয়লা সবারই দরকার, এবং কয়লা যখন তারা তুলে যাচ্ছে এবং বিক্রি হয়ে যাচ্ছে তাদের খালি প্রফিট মোটিভ ছিল। তো সেইখানে লেবাররা কি করবে আর তোমার ইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি হবে, সেইগুলো নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা ছিল না, যেটা কিন্তু আমাদের দেশে 1970 সাল নাগাদ দুটো স্টেপে গভর্নমেন্ট কিন্তু এখানে কন্ট্রোল করা শুরু করে। একটা হচ্ছে আমাদের বলে কোকিং কোল, হ্যাঁ, সেখান থেকে ভারত কোকিং কোল লিমিটেড বর্ন হলো, যেটা হচ্ছে মানে সমস্ত যে মাইন্সগুলো ছিল সেগুলোর মধ্যে এক্সেপ্ট টিসকো এবং ডিভিসি, এই তিনটে ক্যাপটিভ মাইনকে বাদ দিয়ে গভর্নমেন্ট সবকটা এই 226টা কোকিং কোল মাইনের টেক ওভার করে নিল। তো ভারত কোকিং কোল লিমিটেড এইভাবে বর্ন হলো। সিমিলারলি আরেকটা অর্ডিন্যান্স করা হলো, সেখানে নন কোকিং কোল মাইন্স যেগুলো ছিল সারা দেশে 711টা, সেইটা কোল মাইন্স অথরিটি লিমিটেড তৈরি হলো, এবং একটা কোল ইন্ডিয়া লিমিটেড বলে একটা কোম্পানি নভেম্বর 1975 সালে এটা তৈরি করা হলো। তো এইভাবে কিন্তু আলটিমেটলি এই এন্টায়ার এনার্জি রিসোর্সটা গভর্নমেন্ট তার নিজের হাতে নিয়ে নিল, এবং তার ফলে মানে এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সহায়তা করলো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে সহায়তা করলো। আমি একটা হিস্ট্রি এখানে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন স্টেপে। 1774 সালে আমাদের দেশে প্রথম কোল মাইন তৈরি হয়, যেটা রানীগঞ্জ কোলফিল্ড বলছে। 1956 সালে এনসিডিসি, যেটা বললাম। 1972 সালে কোকিং কোল মাইন্স ফরমেশন অফ বিসিসিএল হলো, তারপর সিএমএল হলো, 75 সালে কোল ইন্ডিয়া লিমিটেড হলো। তো এইভাবে কোলকে মানে গভর্নমেন্ট আন্ডার কন্ট্রোল নিয়ে নিল। তো এইখানে আমি একটা এক্সাম্পল দিলাম। এইবার আরেকটা জিনিস তোমাদের এখানে ইম্পর্টেন্ট আছে, ইকোনমিক প্ল্যানিং, যেটা চ্যাপ্টার 4-এ আছে। এতক্ষণ আমরা চ্যাপ্টার 3-তে ছিলাম, এটা চ্যাপ্টার 4-এ। মেনলি তোমাকে যেটা জানতে হবে প্ল্যানিং কাকে বলে, প্ল্যানিংয়ের একটা ডেফিনেশন আছে। ইনফ্যাক্ট প্ল্যানিংয়ের প্রচুর ডেফিনেশন আছে, কিন্তু আমি একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি যে যে অ্যাভেলেবল স্কেয়ার্স রিসোর্স আছে তার প্রপার অ্যালোকেশন, ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং। কমিউনিস্ট কান্ট্রি যেগুলো আছে, যেমন পিপলস রিপাবলিক অফ চায়না, সেখানে গভর্নমেন্ট মাইক্রো ম্যাক্রো দুটো ভেরিয়েবলকেই কন্ট্রোল করে। মাইক্রো ভ্যারিয়েবল কী কী কন্ট্রোল করা যায় সেগুলো আমি বলেছি, এবং ম্যাক্রো ভ্যারিয়েবলও কী কী কন্ট্রোল করা যায় সেগুলো আমি বলেছি। আমরা আমাদের দেশে কেন ন্যাশনাল প্ল্যানিং করেছিলাম সেইটা আমি একটু আগে ডিসকাস করেছি। বলশেভিক রেভলিউশনের পরে স্টালিনের সোভিয়েত তারা ন্যাশনাল লেভেলে সেন্ট্রাল প্ল্যানিং করে, যেটাকে গস প্ল্যান বলে। পিপলস রিপাবলিক অফ চায়না তাকে ফলো করে, এবং তারা আরও বেশি স্ট্রিক্ট হয়ে যায়, এবং সব কিছুই গভর্নমেন্ট কন্ট্রোল করে। ফ্রান্সে মনেট প্ল্যান ছিল, সেই মনেট প্ল্যানও কাইন্ড অফ ন্যাশনাল প্ল্যানিং ছিল। সেন্ট্রাল প্ল্যানিং বা তুমি যদি বলো এই সেন্ট্রাল প্ল্যানিংয়ের কী কী ক্যারেক্টার, কী কী টার্গেট আছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল টার্গেটস আছে, কারণ গভর্নমেন্ট বিভিন্ন নিউমেরিক্যাল টার্গেট দিয়ে দেয়। ইজি রিয়েলাইজেশন, কারণ সে টার্গেট যেহেতু গভর্নমেন্ট নিজেই ফিক্স করে, গভর্নমেন্ট সেটাকে অ্যাচিভ করতে পারে। এর কোনো মার্কেট নেই, কারণ গভর্নমেন্ট নিজেই ডিসাইড করে যে কাকে কতটা সে কনজিউম করবে কোনো কনজিউমার, এবং কোনো প্রাইভেট পার্টিসিপেশন থাকে না। এগুলো হচ্ছে সেন্ট্রাল প্ল্যানিংয়ের ক্যারেক্টার।
এই চ্যাপ্টারের শেষ অধ্যায় তোমাদের যেটা জানতে হবে যে ইম্পারেটিভ আর ইন্ডিকেটিভ প্ল্যানিং এই দুটোর মধ্যে পার্থক্য কী। হোয়াট ইজ ইম্পারেটিভ প্ল্যানিং? ইম্পারেটিভ প্ল্যানিং ইজ নাথিং বাট সেন্ট্রাল প্ল্যানিং, যেখানে গভর্নমেন্ট সমস্ত কিছু ডিসাইড করে। আর ইন্ডিকেটিভ প্ল্যানিং হচ্ছে গভর্নমেন্টের একটা রোল থাকবে, কিন্তু প্রাইভেট কোম্পানিজ থাকবে, গভর্নমেন্ট সেখানে রেগুলেটরের কাজ করবে মেনলি। তো ইন্ডিকেটিভ প্ল্যানিংকেই আমাদের মিক্সড প্ল্যানিং বলা হয়, যেটা প্রথম ওয়ার্ল্ড ওয়াইড যেটা প্রথম চালু করেছিল ফ্রান্স, যার নাম হচ্ছে মনেট প্ল্যানিং। ঠিক আছে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবধি কিন্তু আমাদের ইম্পারেটিভ প্ল্যানিং ছিল, এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্ডিকেটিভ প্ল্যানিংকে মানে নেওয়া হয়, এবং পরবর্তীকালে সেটাকেও আবার চেঞ্জ করা হয়। এই মুহূর্তে পৃথিবীতে কোথাও ইম্পারেটিভ প্ল্যানিং ফলো করা হয় না, ইন্ডিকেটিভ প্ল্যানিংই ফলো করা হয়। তো এই দুটোর পার্থক্য কিন্তু তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই হলো আমাদের চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 4 অফ ইন্ডিয়ান ইকোনমি। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে youtube.com/tintinsclasses। আর যদি চাও আমাদের মক টেস্ট প্রোগ্রামে জয়েন করতে, তাহলে প্রাইভেট ফেসবুকে যে মেসেজ আছে সেই মেসেজ আমাকে করতে পারো। থ্যাংক ইউ।